প্রথমেই বলি, আজ আমাদের ঘাটশিলা ভ্রমণের তৃতীয় দিন। শালবনের পিছনে সূর্যি মামা উঁকি মারছে। সকাল হয়ে গেছে। ভোরবেলা রিসোর্টের পাশ দিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছি। এখানে দেখছি প্রচুর পুরনো বাড়ি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। বেশ ভালো লাগছে দেখতে, আর গাছগাছালিতে তো ভরা, আর ওয়েদারটাও খুব ভালো এখানে। এই একটি বাড়ি আছে, এদেরও প্রচুর আম গাছ আছে দেখছি, ঠিক আমাদের রিসোর্ট থেকে বেরিয়েই। এটিও আরেকটি বাঙালির বাড়ি, বড়দা ভিলা নাম রেখেছেন। এটি আরেকটি বাড়ি মহুল নামে, অনেকটি জায়গা নিয়ে এই বাড়িটিও আছে। এখানে একটি পোল আছে, শুনলাম ঝর্ণার জল এখান দিয়ে বয়ে যায়। এমনও অনেক বাড়ি আছে যেগুলো প্রায় ভেঙেই পড়েছে এবং মানুষজন এখানে বাস করে না আর। এবং কিছু কিছু বাড়ি এরা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিয়েছে। এটিও আরেকটি পুরনো বাড়ি পড়ে আছে, বোঝাই যাচ্ছে দেখে যে এখানে আর কেউ এখন থাকে না। রাস্তার অবস্থা খুব খারাপ এখানে। একসময় নিশ্চয়ই কেউ শখ করে বানিয়েছিল এই বাড়ি, এখন এই বাড়ির এই অবস্থা। হাঁটতে হাঁটতে আবার রিসোর্টে ফিরে একটু বিশ্রাম, এবং রিসোর্ট থেকেই আমার দেখা মালগাড়ি চলে যাচ্ছে। আজ আমাদের তৃতীয় দিন, তোমাদের আগেই বলে রেখেছি। এখন আমরা অটো উঠে বসে পড়েছি, অটো স্টার্ট করে দিয়েছে। সকালে প্রথমেই আমরা চলে এসেছি ফুলডুংরিতে। ফুলডুংরিতে বেশ জঙ্গল আছে এখানে। এই যে আমার মাও আসছে, এবং মায়ের সাথে সাথে আমাদের যে অটো ড্রাইভার যিনি, উনিও মাকে হেল্প করে নিয়ে আসছেন। নিম গাছ, শাল গাছ, আরও নানান রকম গাছে ভর্তি আছে এই জঙ্গলটি। এটি হচ্ছে গালুডি ব্যারেজ। চলেছে এখন গালুডি ব্যারেজের উপর দিয়েই। আমরা এবার এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। এখানে প্রচুর স্কুলের বাচ্চারাও এসেছে দেখছি, ভিড় আছে পুজো দেওয়ার জন্য। এটি হচ্ছে জাদুগোড়া রঙ্কিনী দেবীর মন্দির, খুবই প্রসিদ্ধ মন্দির এখানকার। এখানে পুজো দেওয়ার জন্য নানান রকম সামগ্রী পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী পাহাড়ে। জাদুগোড়া রঙ্কিনী মন্দির থেকে সিদ্ধেশ্বরী পাহাড়ের রাস্তাটি ভারী সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর রাস্তা। দুদিকে বন হয়ে আছে, আর এমনকি পলাশ গাছও দেখতে পেলাম আমরা প্রচুর এখানে। রাস্তা থেকে আমরা 460 মিটার প্রায় উঠে এসেছি। এই প্রাচীন এই শিব মন্দির দেখবো বলেই এতটা পাহাড়ি পথ হেঁটে আসলাম। আমার সঙ্গে আমার 75 বছর বয়সী বাবাও উঠে এসেছে। চারিদিকে শুধু শাল গাছ। মন্দির যাওয়ার আগে একটি বোর্ড লাগানো আছে, এখানে বোর্ডে লেখা আছে প্লাস্টিক আবর্জনা যেখানে সেখানে ফেলতে না। এখনো 370 মিটার আমাদেরকে যেতে হবে।
এই সাইনবোর্ডে লেখা আছে এখনো 235 মিটার উপরে উঠতে হবে আমাদের। এই সেই প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাবার মন্দির। মন্দিরে পুজো চলছিল যখন আমরা গেলাম। বাবা আমার আগেই পৌঁছে গেছে দেখলাম। এখানে এসে এক অনাবিল শান্তি আমরা পেয়েছিলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর তার সাথে এত মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছিল যে তা উপভোগ না করে থাকা যাবে না। শক্তিরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। শান্তি ওম শান্তি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। এই 2000 ফিট উপরে উঠতে আমাদের সত্যি হাঁপ উঠে গেছিল, কিন্তু যদিও কষ্ট হয়েছে কিন্তু এখানে আসার পর সব কষ্ট নিমেষে দূর হয়ে গেছে। পাহাড়ে উঠতেই ঠাকুরমশাইয়ের সুন্দর মন্ত্রোচ্চারণ এই প্রাকৃতিক সৌন্দর্যকে অন্য এক মাত্রা দিয়েছিল। আমরা খুব ভালোভাবে এই সিদ্ধেশ্বরী বাবার মন্দিরে পুজো দিয়ে এখন ফিরছি। ঠাকুরমশাইয়ের থেকে শুনলাম প্রাচীন এই লিঙ্গ সে অনেক কালে, সেই দাপর যুগের, বলা হয়ে থাকে যে এখানে পাণ্ডবরাও এসে থেকে গেছেন। তো এখানে যে পুরনো মন্দির ছিল সেইগুলোকে ভাঙা হয়েছে বা কালের নিয়মে ভেঙে গেছে অনেক জায়গায়। তারপরে আবার নতুন করে এখানে বাবার মন্দির তৈরি হয়েছে। আদিবাসীরা এই বাবার এই লিঙ্গকে অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিল। অনেকেই জানতো না একটা সময়, শুনলাম এটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তারপরে এই মন্দির আস্তে আস্তে করে গড়ে ওঠে নতুন করে, যখন লোকজন একটু একটু করে জানতে পারে যে এখানে বাবার লিঙ্গ আছে। অটো করে যেতে যেতে আমরা একটি আদিবাসী গ্রাম দেখতে পেলাম। এখানে মাটির বাড়িগুলি খুব সুন্দর করে রং করেছে, নানান রকম ডিজাইন কারুকার্যও করা, এবং কোনোটা সিম্পল রেখেছে কিন্তু সুন্দর করে রং করে সাজিয়ে দিয়েছে। সিদ্ধেশ্বর বাবার মন্দির থেকে এবার এসেছি রাতমোহনাতে। দূর থেকেই দেখতে পাচ্ছি বেশ জলের স্রোত আছে। এখান থেকে রূপনারায়ণ নদীকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। বেশ সুন্দর জলের স্রোত। খুব জোরে হাওয়া চলছে এখানে, বেশ ভাল লাগছে। সকালের দিকে আসলে তো আরো ভালো লাগবে। এই হলো রাতমোহনা। স্কুলের বাচ্চাদের দেখলাম এক্সকারশনে এসেছে। এই যে সামনে আছে হিন্দুস্তান কপার লিমিটেড ফ্যাক্টরি। আমাদের ঘাটশিলা এই কপারের জন্য, কপার মাইন্সের জন্য খুবই বিখ্যাত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটিতে চলে এসেছি আমরা, গৌরী কুঞ্জে। এখানে অপুর পাঠশালা নামক একটি পাঠশালাও চালানো হয়।
এই বাড়িতে এসে আমরা নিজেদের অনুভূতি লিখে রাখলাম একটি রেজিস্টারে। স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলায় কাজের সূত্রে এসে এখানে এই পরিবেশকে ভালোবেসে থাকতে শুরু করে দেন এবং এখানে ওনার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ও জন্মগ্রহণ করেন। এইখানে ওনার ভাই নুটবিহারী একটি আম গাছ লাগান, যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আম খেতে পছন্দ করতেন। সেই আম গাছটির গোড়া এখানে আছে আজও। এই বাড়িতে বসেই স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটি বই লেখেন, চাঁদের পাহাড় এবং আরণ্যক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেহেতু গরিব ছিলেন, সেহেতু এখানে একটি মাটির টিলা দেওয়া বাড়ি তৈরি করেন এবং সেখানেই উনি বসবাস করতেন। পরবর্তীকালে এটি রক্ষণাবেক্ষণ করা হয়। ঘাটশিলায় টিলা দেওয়া এই মাটির বাড়িতেই উনি বাস করতেন। এবার এসেছি রামকৃষ্ণ মঠে। এখানে থাকার ব্যবস্থাও আছে, তবে এখানে থাকতে গেলে আগে থেকে এই রামকৃষ্ণ মিশনে জানাতে হয় মেল করে, তারপরে বারবার ফলো আপ করতে হয় রুম পাওয়ার জন্য। এখানে দেখলাম একটি কম্পিউটার সেন্টারও আছে এবং একটি মেডিকেল ডিসপেন্সারিও আছে। এখানে খুবই স্বল্প মূল্যে থাকা এবং 3 বেলা খাবার পাওয়া যায়। এই রামকৃষ্ণ মঠ ঘাটশিলার ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 6টা থেকে 12টা অবধি দুপুর, আবার 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আজকের মতো ঘোরাফেরা শেষ করে আমরা আবার আমাদের রিসোর্টে ঢুকে পড়লাম। আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা লাঞ্চের জন্য চলে আসলাম আবার সুহাসিতা রিসোর্টে ডাইনিং টেবিলে। দিদি এক এক করে খাবার দিয়ে দিচ্ছে আমাদেরকে। দুপুরের খাবার গরম গরম ভাত, ডাল, বেগুনি, এঁচোড়ের তরকারি, এরকম মাছের পিস দিয়ে গেল। এখানকার খাবার দাবারের কোয়ান্টিটিও খুব ভালো, আর তার সঙ্গে সঙ্গে খাবারের টেস্ট কোয়ালিটিও খুব ভালো। বিশেষ করে চালের কোয়ালিটিও খুব ভালো, সরু লম্বা লম্বা চাল এখানে দেওয়া হয়। টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। দুপুরবেলা বিশ্রাম নিয়ে আমরা আবার সন্ধ্যের দিকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। সামনেই একটি পার্ক আছে, সেটা ঘুরে দেখব। রিসোর্টের সংলগ্ন এই পার্কটিতে শহীদ ক্ষুদিরাম বোসের মূর্তি রাখা আছে। এটি একটি চিলড্রেন্স পার্ক, আমাদের রিসোর্টের একদম কাছেই। রিসোর্ট থেকে দেখাও যায় এই পার্কটি। এখন বন্ধ হয়ে যাবে, 6:30 বাজে। বিকেল 4:30 থেকে এই পার্কটি খুলে যায়। সন্ধে হয়ে গেছে, আমরা একটু চারিদিকটা ঘুরতে বেরিয়েছি। আজকের ডিনারে আমরা নিয়ে নিয়েছি রুটি আর ডিমের কারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কমন ব্যালকনিতে এসে বসেছি, একটু গল্প আড্ডা করে নিচ্ছি। আর এখান দিয়ে রাত্রিবেলা ট্রেন যাচ্ছে, বেশ ট্রেনের আওয়াজ ভালোই লাগছে, তার সাথে ঝিঝি পোকার আওয়াজ। আর দেখছি অনেক দূরে একটি মাত্র স্ট্রিট লাইট জ্বলছে, বাকিটা কিন্তু অন্ধকার। এই পরিবেশটিও একটি উপভোগ করার মতো পরিবেশ। আজ আমাদের 4র্থ দিন, সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে পড়েছে আকাশে। আমি তাড়াতাড়ি রিসোর্ট থেকে বেরিয়ে একটু হাঁটতে বেরিয়েছি, যতটুকু শেষ মুহূর্তে চেটেপুটে নেওয়া যায় এই ঘাটশিলার স্বাদ। এইদিকে আছে গ্রামীণ জীবন, গ্রামের হাট বাড়ি। এখান দিয়ে ভোরবেলা হাঁটতে বা যে কোনো সময় হাঁটতে বেশ ভালো লাগবে। আজ সকালেই আছে আমাদের কলকাতা ফিরে যাওয়ার ট্রেন, তাই কোনো কিছু যাতে মিস না হয় তাই বেরিয়ে পড়েছিলাম ভোরবেলায়।
রাজেন ভাই দায়িত্ব নিয়ে পৌঁছে দিল স্টেশনে। এখন সকাল 6:30 বাজে, আমরা স্টেশনে চলে এসেছি। এটি 3 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে আসলাম, কারণ আমাদের গাড়ি স্টিল এক্সপ্রেস এই 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। সকাল 6:49 এই স্টিল এক্সপ্রেস এখান দিয়ে যাবে। আমরা এখানে এসেছিলাম ইস্পাত এক্সপ্রেস করে। ইস্পাত এক্সপ্রেস অনেকটাই লেট ছিল, সারাটা দিন আমাদের প্রায় নষ্টই হলো ইস্পাত এক্সপ্রেসের জন্য। তাই এখানে এসেও শুনলাম যে ইস্পাত এক্সপ্রেস নাকি বরাবরই এরকম লেট করেই আসে, তাই এরপর থেকে এই এক্সপ্রেসটা অ্যাভয়েড করব। আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। আমাদের গাড়ি একটু লেট আছে, সকাল 7টায় এসেছে, রাইট টাইমের জায়গায়। যাই হোক, আমাদের এই ঘাটশিলা ভ্রমণ বেশ ভালো লেগেছে আমাদের, এবং তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।